আজ আপনাদের নিয়ে এসেছি হাওড়ার শালিমারের তিমির ভবনে। সময় যেন থমকে যায় এই বাড়ির সামনে। বাড়ির বাসিন্দা বাংলা তথা ভারতীয় ফুটবলের গর্ব। যেমন ফুটবলের জীবনে, তেমনি কোচ হিসাবেও আলো ছড়িয়েছেন ময়দানে। একদা রক্ষণের অন্যতম স্তম্ভ আজ বয়সের ভারে নুজ্জ। কালের নিয়মে অনেক স্মৃতি হারিয়েছেন, কিন্তু তাতেও অমলিন হয় না তার জীবনের গল্প। ফুটবলার, প্রশিক্ষক, এই পরিচয়ের বাইরে মানুষ অরুণ ঘোষকে আজ আমরা চিনব তার স্বজনের চোখে। নমস্কার, আমরা এখন আছি বাংলা তথা ভারতের কিংবদন্তি ফুটবলার এবং কোচ অরুণ ঘোষের বাড়িতে। আজ ওনার মুখ থেকে শুনে নেব ফুটবল জীবনের অজানা কিছু কাহিনী। বলছি, আপনি ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন, আপনার রোল মডেল তখন কে ছিল? রোল মডেল ছিল আহমেদ খান। আচ্ছা, আর বলছি আপনার যে ফুটবলের প্রতি ভালোবাসাটা, এটা কি আপনার ছোট বয়স থেকেই নাকি বড় হয়ে কাউকে দেখে ফুটবলে আসা? না না, ছোট বয়স থেকেই ছিল। কাউকে দেখে তেমন কিছু নয়, তবে শেষের থেকে শোলেন মান্না টালেন আর আপনি যখন ময়দানে পা রাখলেন, প্রথম কোন ক্লাবের হয়ে ময়দানে পা রেখেছিলেন? হাওড়া ইউনিয়ন। আচ্ছা, আর কলকাতা ময়দানে আপনার প্রথম বড় ক্লাব কোনটা ছিল? ইস্ট বেঙ্গল। আর আপনার কলকাতা ময়দানের প্রথম বড় ক্লাব কোনটা ছিল? আর ওই বড় ক্লাবে সাইন করার সময় আপনার কোনো অভিজ্ঞতা বা কোনো অনুভূতি কি আপনি শেয়ার করতে পারবেন একটু? ময়দানে মোহনবাগান, তারপরে ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলে আমার সবচেয়ে বড় হয়ে। আর মোহনবাগানে যখন আপনাকে নিয়ে গেছিলো কলকাতার প্রথম বড় ক্লাবে, তো তখন কি আপনার খেলা কোথাও দেখে তারপর ওরা মোহনবাগানে আপনাকে নিয়ে গেছিলো, নাকি কেউ স্কাউটিং করে আপনাকে কোনো জায়গা থেকে নিয়ে গেছিলো? না না, মোহনবাগানে এমনি গেছিলাম, আমি নিয়ে গেছিল। কিন্তু মোহনবাগান থেকে আমি ইস্ট বেঙ্গলে যাই, সেটাই আমার সবচেয়ে বড় হয়ে গেছিলো। আচ্ছা, আর বলছি যে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হয়, সেটা তো গোটা ভারতবর্ষে খুব বিখ্যাত একটা খেলা ডার্বি হিসাবে। তো তখন এরকম কোনো সংস্কার ছিল আপনার মধ্যে যে বড় ম্যাচ খেলার আগে আপনি হয় ঠাকুর প্রণাম করে বা কিছু একটা করে মাঠে নামতেন, যেটা না করলে আপনার মনে হতো যে এই ম্যাচটা হয়তো আমি খারাপ খেলবো? না, সেরকম কিছু মনে হতো না, তবে বাবা মায়ের কথা খুব মনে পড়তো। বড় ম্যাচ খেলার কোনো স্মরণীয় অভিজ্ঞতা মনে আছে? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, একটু যদি শেয়ার করেন। ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান খেলায় আমি বেস্ট প্লেয়ার হয়েছিলাম। আর বলছি, আমরা তো সবাই জানি যে আপনি অলিম্পিক্সে খেলেছেন, এশিয়ান গেমস খেলেছেন, তো ওইখানকার কোনো স্মরণীয় কোনো অভিজ্ঞতা যেটা আপনি শেয়ার করতে চান? অলিম্পিকের ব্যাপারটা খুব একটা নেই, কিন্তু এশিয়ান গেমসে আমার আছে, খুব অভিজ্ঞতা আছে। কারণ এশিয়ান গেমসে আমরা চ্যাম্পিয়ন হবো সেটা কেউ হয়তো চিন্তা করতে পারেনি, কিন্তু আমরা এশিয়ান গেমস দারুণ খেলেছিলাম। আমরা কিন্তু এটাও জানি যে আপনার ফুটবলার কেরিয়ারটা ঠিক যতটা বড়, অতটাই সমান কি তার থেকেও বেশি বড় আপনার কোচিং কেরিয়ার। তো আপনি আপনার কোচিং কেরিয়ার না ফুটবল কেরিয়ার, কোনটাকে এগিয়ে রাখছেন? ফুটবল কেরিয়ারকে। আচ্ছা, আর আপনার চোখে দেখা তখনকার দিনের সেরা স্ট্রাইকার কে ছিল? তুলসীলাল বলে রাখুন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অরুণ ঘোষের জীবন সঙ্গিনীকে। তো ওনার মুখ থেকে শুনে নেব অরুণ ঘোষের কিছু অজানা কিছু কাহিনী।
আচ্ছা, যখন অরুণ ঘোষ যখন বেঙ্গল টিমে খেলতো বা ন্যাশনাল টিমে খেলতো, তখন ওনার দাম্পত্য জীবনে কতটা প্রভাব ফেলেছিল সেটা? আসলে আমাদের বাড়িটাই ছিল খেলাধুলোর বাড়ি, কাজে এইটা নিয়ে খুব একটা আমাদের মানে হয়নি যে প্রভাব যে ফেলা যাকে বলে, সেরকম কিছু হয়নি আমাদের। বরঞ্চ উৎসাহটাই দেওয়া হয়েছে যে যাও তুমি খেলো, তোমাকে খেলতে হবে, আরও তোমাকে বড় হতে হবে, এইটাই করে গেছি। আর উনি ফ্যামিলিতে কতক্ষণ টাইম দিতেন, মানে আপনাকে বা ওনার যখন সন্তান হয়েছে তো তাদেরকে কতটা টাইম দিতে পারতেন উনি? টাইমের তো এই দিক সেই দিক হতোই, তো সেইটা নিয়ে কোনো প্রবলেম হয়নি আমাদের যে ফ্যামিলিতে টাইম দিল না বলে এইটা অসুবিধে বা ওইটা, এইসব কিচ্ছু আমাদেরও প্রবলেম হয়নি। আর যখন উনি ন্যাশনাল টিমে খেলছে বা বেঙ্গল টিমে খেলছে, তখন কি বাড়িতে প্লেয়ারদের আনাগোনা ছিল? খুব কম। আর যদি প্লেয়াররা আসতো তো সেখানে আপনার কোনো প্রিয় বন্ধু কেউ হয়ে উঠেছিল কি সেই প্লেয়ারদের বা প্লেয়ারদের স্ত্রীদের মধ্যে কেউ? সবারই আমি বৌদি ছিলাম, আর সবার সঙ্গেই আমার খুব ভালো রিলেশন ছিল। তারা আসতো, গল্প করতো, গান গাইতো, আমিও তাদের সঙ্গে গান গাইতাম, এই করতাম, এই করে সময় কাটিয়ে দিতাম আর কি। উনি যখন বড় ম্যাচ খেলতে নামতেন, মানে ডার্বি হোক, সেটা ওনার প্লেয়ার লাইফে হোক কি কোচিং লাইফের, যখন বড় ম্যাচ খেলতে নামতেন তখন কি আপনি ওটা মাঠে গিয়ে দেখতেন না বাড়িতে থাকলেও কি করতেন? দেখেছি, আর বাড়িতেও শুনেছি, ওই রেডিওতে শোনা। তখন মাঠেও চলে যেতাম আমি, একা একাই মাঠে আমি চলে যেতাম, যে মাঠে খেলা দেখতাম। আপনার কি কোনো কোচ হওয়ার পরে তো বেশি গেছি। আপনার কি কোনো সংস্কার ছিল, মানে উনি যখন বড় ম্যাচে নামতেন তো আপনি কোনো সংস্কার মানতেন? না, সংস্কার হ্যাঁ, সেটা পুজো দিতে যেতাম, আমি ঠাকুরের পুজো দিতে যেতাম, মোহনবাগান নিয়ে গিয়ে ওকে বসিয়ে রাখলো, খেলালো না। তখন ও চলে যায় রোভার্স খেলতে। রোভার্স খেলতে ওখানে যখন যায় তখন এর চোখে পড়ে, উনি তখন ওকে দেখা করতে বলেন যে তুমি অমুক সময় আমার সঙ্গে দেখা করো, অমুক জায়গায় গিয়ে দেখা করো। ও দেখা করলো, তখন উনি ইস্ট বেঙ্গলের কথা তুললেন যে তুমি ইস্ট বেঙ্গলে এসো, তুমি খেলার সুযোগ পাবে, এখানে তুমি তো দেখছো খেলার সুযোগ পাচ্ছ না। তখন ও চলে যায় ইস্ট বেঙ্গলে এবং ইস্ট বেঙ্গলে গিয়ে সই করে। হ্যাঁ, ওই সেটা হয়েছিল 67 কি 68 বোধহয় হয়েছিল। ও নিয়ে চলে গেছিলো দীঘাতে, এখানে নয়, ও ইস্ট বেঙ্গলে সই করেছে। তো বিএনআরে খেলতো, বিএনআর থেকে ও চলে এলো ইস্ট বেঙ্গলে সই করবে বলে, আর লাস্ট মোমেন্টে ও সইটা উইথড্র করবে, সেই সময় ওকে তুলে নেয়। আর বিএনআর একটা প্রমোশন দিয়ে ওকে তুলে নেয় বিএনআরে, আর ইস্ট বেঙ্গলে আর খেলা হয়নি। এইগুলো তো রয়েছে খেলার জীবনে। তাছাড়া তো এরপরে রয়েছে ওর 70 সালের এই রাশিয়া ক্যাপ্টেন্সি দিয়েছিল, তারপরে কোচিংয়ে চলে এলো, মান্নাদা কোচিংয়ে নিয়ে চলে এলেন ওকে, সেটা সাকসেসফুল হতে হয়নি খুব একটা, কোচিং লাইফটা খুব একটা সাকসেসফুল ছিল না। হ্যাঁ, কাজই ছিল না। ওর খেলার লাইনটা যতটা, খেলোয়াড় হিসেবে যতটা ওর সাকসেস ছিল, কোচিং লাইনটাই ওর খুব একটা সাকসেসফুল ছিল না। কোনোদিন বাড়ির সামনে বা রাস্তাঘাটে সমর্থকরা করেছিল? হ্যাঁ, প্রচুর ব্যান্ড বাজায়নি, কিন্তু ঢিল ছোড়া, গাছকে করা, কচু গাছে করা, এইসব করা খুব, ওইটা বিশেষ করে হয়েছিল যেটা দুগোলের
ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের খেলা ছিল, 2 গোলে ওরা হারছিল, সেই খেলাটাতে বেশি হয়েছিল। সেই বাড়িতে কলা গাছ পুঁতে রেখে দিয়েছিল, কলা পুঁতে রেখে দিয়েছিল, এইগুলো হয়েছে, কিন্তু এগুলো সাময়িক। হ্যাঁ, তারপর মুহূর্তে সবাই সকালবেলা এসে চেঁচামেচি করে এইগুলো সমস্ত সরিয়ে করেছে। ভালোবাসতো সবাই, কেন ও খুব নির্বিকার লোক ছিল। ও কোনো ঝঞ্ঝাট ঝামেলা হিসাবে যাওয়া বা এ করা এসবের মধ্যে ও থাকতো না। এবছর বিশ্বকাপের সময় মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছিল, তো সেদিনকার বিকেলবেলা খেলা আমার মনে হয়, যতদূর মনে হয় আর্জেন্টিনা ভার্সেস নেদারল্যান্ডসের খেলা ছিল। তো আর্জেন্টিনা ভার্সেস নেদারল্যান্ডস খেলায় তো তখন মানে আমি দাদা বলি, তো দাদার শরীরটা মানে সেদিনকে নর্মাল ছিল, বিকেল থেকে একটু মানে কথাবার্তা বলছিল এই আর কি। তো যা হোক, তো রাত্রিবেলা রাত্রিবেলা আই গ্যাস ম্যাচটা ছিল, মানে ওই লেট নাইটে। তো ইনিশিয়ালি ওই ইনিশিয়ালি যখন খেলা শুরু হয়েছিল তখন আমরা টিভিতে দেখছি খেলা হচ্ছে না হচ্ছে। তো নেদারল্যান্ডসেরই আমার ঠিক এখন মনে পড়ছে না প্লেয়ারটার নাম। তো সে একটা ডি বক্সের ভেতরে বল পেয়ে, মানে গোল বক্সের ডি বক্সের ভেতরে বল পেয়ে বলটা মানে পায়ে মেরে সেটা গোলে ঢোকেনি, কনভার্ট হয়নি গোলে। তো সেটা মানে গোলের মানে টপ দিয়ে বেরিয়ে যায় আর কি, লেফট সাইড বা রাইট সাইড আমার ঠিক খেয়াল নেই এখন। তো এবার আমাদের তো হাফ বেক নলেজ, আমরা তো অত বুঝি না যে কী টেকনিক্যালিটিস আছে না আছে। তো আমরা সবাই বলছি হ্যাঁ এই পারে না বল পেয়ে মারতে পারে না, গোলে এই করে না। তো যা হয়, তো দাদা সেই খেলাটা দেখছিল আর কি আমার পাশে বসে। তো দাদা দেখে বললো যে বলটা ও স্ট্রাইক করেছে ঠিক, কিন্তু বলটা অ্যাকচুয়ালি ওর কানেক্ট হয়েছে শিনবোনের সাথে। এবার যেই শিনবোনের সাথে কানেক্ট হবে বলটা অটোমেটিক্যালি ওপরে ফ্লাই করবে, গোলের দিকে টার্গেট হবে না। তো আমি ভাবলাম বোধহয় এমনি বলছেন হয়তো উনি, যে মানে অত ভালো করে নোটিস করেনি, এমনি হয়তো ওনার অবজারভেশন দিচ্ছেন। কিন্তু যখন আবার মানে রিপ্লেটা দেখালো সেটা সত্যি দেখা গেল যে বলটা ওর সাথে শিনবোনে অ্যাকচুয়ালি কানেক্টটা হয়েছিল, ঠিক আছে। তো সেদিনকে আমি মানে ওটা নোটিস করি যে মানে অবজারভেশন আর এক্সপিরিয়েন্স কতটা থাকলে ওই মানে ওটা বলা সম্ভব হতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি ফুটবলার এবং কোচ অরুণ ঘোষের বড় মেয়ে এবং বড় জামাই। তো তাদের মুখ থেকেও আমরা শুনে নেব কিছু অরুণ ঘোষের জীবনের, ফুটবলার জীবনের এবং কোচিং জীবনের কিছু অজানা কিছু কাহিনী। আপনার চোখে আপনার বাবা কেমন? মানে বাইরের মানুষ যেটা টিভির পর্দায় যে সেলিব্রিটি অরুণ ঘোষকে দেখেছে সেরকম, নাকি আপনার চোখে আপনার বাবা অন্যরকম? আমার চোখে আমার বাবা পৃথিবীর বেস্ট বাবা, ঠিক আছে। বাবা যে সেলিব্রিটি তোমরা বলো জানতে পারি, বাবা হচ্ছে বাবা। আর বেস্ট বাবা শুধু নয়, মানুষ হিসেবে বেস্ট। আর কি বলবো, গডলি ম্যান আমার বাবা। আর আপনি অরুণ ঘোষের মেয়ে, তো আপনি অরুণ ঘোষের বড় মেয়ে, তো সেটা মানে আর 5টা সাধারণ মেয়ের থেকে আপনাকে আলাদা করে দিত, যেহেতু আপনি অরুণ ঘোষের মেয়ে। না, কোনোদিন না। তো সেইটা কারণ আমি বললাম না, বাবার ওই সেলিব্রিটি ওইটা আমরা কোনোদিন জানি নেই, মানে যার জন্য আমরা বাবার যে কেরিয়ারে খুব কিছু বলতে পারবো না। বাবা তো কোনোদিন নিজে প্রোপাগান্ডা করতো না, ওই জন্য বলতে পারবো না খুব একটা। বাবা বললাম যেমনি আর 5টা নর্মাল মেয়ে, আমিও তাই স্কুলে যেতাম বন্ধুদের সাথে হেঁটে বা যখন রিক্সা করে গেছি, আমাদের কাছেই স্কুল ছিল, সবাই একসাথে বন্ধু। যে আমার বাবা সেলিব্রিটি প্রথম জানলাম, আমার এক বন্ধুর বাবা টেলিফোন এক্সচেঞ্জে কাজ করতেন, সরি। তো তার বাবা কাজ করতেন, সে আমাকে দেখলেই বলতো ভিআইপির মেয়ে। তা আমি ওকে বলতাম তোর বাবা আমাকে ভিআইপির মেয়ে কেন বলে সবসময়, আমার বাবা কেন তোর বাবাও যে আমার বাবাও তাই। তখন ও বোধহয় ওর বাবাকে গিয়ে বলতে, কাকু একদিন আমায় বললেন যে কেন বলি জানিস, রোজ সকালে আমাদের কাজ হচ্ছে যে ওনার ডিপার্টমেন্টটা ছিল হাওড়ায়, তাই যত ভিআইপি আছে তাদের তখন তো ল্যান্ডলাইন, মোবাইলের চল ছিল না, তো ল্যান্ডলাইনগুলো ভিআইপিদের ল্যান্ডলাইনগুলো নাকি চেক করতে হতো যে ল্যান্ডলাইনটা মানে ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা। তো মানে ইউর ফাদার ইজ ওয়ান অফ দ্য ভিআইপিজ ইন হাওড়া, তো সেই জন্য তোকে ভিআইপি মেয়ে। তো আমরা তো সেই প্রথম জানলাম যে আমার বাবা ভিআইপি। আর ছোট থেকে ধরো যেমনি সুদীপ চ্যাটার্জি, সুদীপ টুলুদা, আমরা টুলুদা বলতাম, টুলুদা যেমন আমার দাদা, এরকম সবাইকে মিহির কাকু। বাবার ছাড়া তুলসীদাস বলরাম যে বাবা বলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ প্লেয়ার, যাই কাকু আমাদের কাছে নেক্সট টু ফাদার। এ হচ্ছে আমার বাড়ির লোক। কাকু ছোটোবেলায় বাবা কোথাও গেলে কাকুরদের বাড়িতে আমরা থাকতাম, মা আমাদের দুবোনকে নিয়ে থাকতো। কাকু খাওয়াচ্ছে, কাকু ঘুরতে নিয়ে যাচ্ছে, কাকুর সাথে স্কুটারে, কাকুর ভাইপোদের সাথে আমরা
আমরা খেলে দুষ্টুমি করলে কাকু মারছে, কাকু মানে সেলিব্রিটি ভিআইপি ব্যাপারটা তো আমাদের সময় তো সেরকম ছিল না। এখন এই সব হয় বোধহয়, আমরা কিন্তু এই জিনিসটা কোনোদিন ফিল করিনি। জানে নর্মাল, তুমি যেরকম বড় হয়েছো আমিও একইভাবে বড় হয়েছি, মানে নাথিং ডিফারেন্ট। না, যেমন আপনি বললেন যে বাইরের মানুষরা আপনাকে ভিআইপির মেয়ে হিসেবে দেখতো, তো হ্যাঁ, তো সেই জিনিসটা কি আপনার ওপর কোনো এক্সট্রা প্রেশার দিত, নাকি সেটাকে আপনি এনজয় করতেন ব্যাপারটা? একদমই নয়, মানে ব্যাপারটা আমরা কাছে ওটা যে ভিআইপি যে একটা আলাদা জিনিস বা সেলিব্রিটি, সেই ফিলিংটাই তো ছিল না। আর সত্যি কথা, হাওড়া শহর কিন্তু মফস্বল তখন ছিল, নট নাও, ওই সময় ছিল, যার জন্য আমাদের এখানে আমরা খুব সাধারণ সবার সাথে খেলে বড় হয়েছি। আমি জিমন্যাস্টিক্স করতাম ছোটোবেলায়, তো আমার সাথে সাথে পাড়ার যত মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, সবাই আমাদের বাড়ির ছাত্র ছিল, আমাদের সবার এরিনা আর কি জিমন্যাস্টিকে। তো সেখানে সবাই করছি, যে এটা কিন্তু কেউ আলাদা ছিলাম না, আমরা সবাই সমান, কোনো ব্যাপারটা বুঝতামই না, মানে যে আমরা সেলিব্রিটির মেয়ে। যাই না, বাবা হয়তো আমাদের দুজনকে নর্মালি মানুষ করবে বলেই ওই ইমেজটা বাড়িতে কখনো হয়নি, যার জন্য আমরা ওই একদমই ওই কোনো ফিলিংটা আমাদের নেই যে আমরা ভিআইপির মেয়ে বা আমরা একদম সাধারণ, যা তুমি তাই আমি, আর যা আমার 5 জন বন্ধু তাই, কোনোদিন এই ফিলিংটা আমাদের হয়নি। আচ্ছা, আপনিও তো একজন স্পোর্টস পার্সনকেই বিয়ে করেছেন, তো সেটাকে আপনার বাবাকে যখন আপনি এসে বললেন, হ্যাঁ, যে আপনার স্বামীও আমরা সকলেই জানি যে তিনিও ন্যাশনাল চ্যাম্পিয়ন, তো যখন আপনি বাবাকে এসে কথাটা বললেন, বাবা প্রথমে কীভাবে রিয়্যাক্ট করেছিল? আর আপনাকে ঠিক সেই টাইমে সাপোর্ট করেছিল না সাপোর্ট করেনি, বা বাবার থেকে অনেকদিন লুকিয়ে রাখতে হয়েছে আপনাকে জিনিসটা? বাবাকে অ্যাকচুয়ালি আমি বলিনি, মা বলেছিল। আর তাছাড়া ও তো বাবা ওর বস ছিল, ও ভয় পেত। বাবা প্রচণ্ড আমাদের সাপোর্টিভ ছিল, বাবাকে কিন্তু আমরা টাইগার বলে ডাকতাম। বাবা কোনো দিন আমাদের বকেনি, মারেনি, নেভার। কিন্তু বাবার একটা এমন অসীম ব্যক্তিত্ব ছিল যে ওই পার্সোনালিটির সামনে আমরা মানে ভয় পেতাম ওই জিনিসটা, মানে কোনো খারাপ কাজ আমরা করবো আমরা ভাবতেই পারতাম না, মানে। আর ওইরকমভাবে বাবা মানুষ করে যে আমরা কোনো কিছু হাইডিং যে এটা প্রেম করছি, এটা অন্যায়, এরকম ব্যাপার না। মা বলতে বাবা কিছুই না, বাবা খালি বলেছিল দেখো এটা যেন পড়াশোনায় কোনো এফেক্ট না হয়, বা সেই। তারপর তো ও বাবার বস, ও বরং ভয় পেত বাবাকে। কিন্তু বাবার আমার শাশুড়ি খুব ভালোবাসতেন আমার বাবাকে, মানে দুজনে খুব বন্ধু ছিলেন। সবসময় আমার ডাক নাম মামাই, বলতে মামাইয়ের বাবা আমার বন্ধু। ও আমাদের বিয়ের আগেও আমাদের ও বাড়িতে বাবা কয়েকবার গেছেন, আমার শাশুড়ি মার সাথে ফোনে গল্প, খুব দুজনের বন্ধুত্ব ছিল। আমার শাশুড়ি মা শ্বশুর খুব, মানে ওদের ফ্যামিলিকে বাবার পছন্দ ছিল, এরকম কোনো দিন। আর বাবা নিজে যেহেতু স্পোর্টস পার্সন ছিল, বাবা ভীষণ সাপোর্টিভ ছিল, মানে আমরা যা করতাম তাতেই হ্যাঁ, কাজটা যেন খারাপ না হয় এইটুকু বাবা খালি বলতো আমাদের। তো সেইভাবেই ছোটো থেকে শিখিয়েছিল যে খুব খারাপ কাজ করবো আমরা ভাবতেই পারতাম না কখনো, এইরকম। আচ্ছা, আর আপনার কথা শুনলাম যে আপনি অরুণ ঘোষকে খুব ভয় পেতেন, হ্যাঁ, তো আপনি নিজেও একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন, আপনি যখন একজন অত বড় কিংবদন্তি ফুটবলের সামনে এসে দাঁড়াচ্ছেন, যিনি এশিয়ান গেমস চ্যাম্পিয়ন, তো সেই মানুষটার সামনে যখন আপনি প্রথমবার এসে দাঁড়ালেন, সেই অনুভূতিটা বা সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেই অনুভূতিটা খুব ভালো ছিল। আমি তখন স্কুলে পড়ি, সাউথ পয়েন্ট স্কুলে, 14-15 বছর বয়সে যখন আমি অফারটা পেলাম, অনেক চাকরির অফার আর কি, না চাকরির অফারটা পেয়েছিলাম অনেক জায়গা থেকেই পেয়েছিলাম, ডিফারেন্ট ইনস্টিটিউশন থেকে পেয়েছিলাম, ব্যাংক পেয়েছিলাম, অয়েল ইন্ডিয়া বা অন্য রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে ছিল। কিন্তু ওনার ব্যবহার, আমাকে একজন ফুটবল প্লেয়ারই নিয়ে গেছিলো, গোবিন্দদা গবাদা বলে উনি আমার রিক্রুট করেছিলেন, উনি নিয়ে গেল। তো প্রথম যখন আমি ওনার ঘরে ঢুকলাম, পর্যন্ত তো ভয় পাচ্ছিলাম, বলছি আরে ভয় পাচ্ছে কোনো, এসে আমার পাশে বসালো, আপেল খেলাম, বলে ভালো করে খেলে যাও, এখান থেকে কোনো অসুবিধা হবে না, বাট মেক শিওর তুমি সারা পৃথিবী করো, করো, খালি ইন্টার রেলটা এখানে বছরে একবার খেলা হয়, অল ইন্ডিয়া এরকম প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, ওইটা তুমি বাবা তুমি খেলে দিও, আর বাকিটা তুমি সারা বছর করো, যত কিছু প্রবলেম হলে আমি আছি। মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যান আর এভার সিন, মানে ওরকম ভালো লোক, ভালো তো প্লেয়ার তো ছিলেন, বর্তমানের লোক, মানে ইজ ফ্রম দ্য ডিফারেন্ট মানুষ হিসাবে, গ্রেট হিউম্যান বিং। সঙ্গে আমি শুধু না, ওখানে যারা ছিল, মানে এখনও 200-300 লোকের চাকরি দিয়েছে, সবাই বলে ভগবান ছিল, মানে ওনার এত ক্ষমতা ছিল, একদিনে যে চাকরিটা আপনার মাসের পর মাস লেগে, সেটা 2-3 দিনে ডাইরেক্ট জিএমের কাছে গিয়ে সাইন করে প্লেয়ারদের, মানে যেই কথা দিত সেই কথা রাখতো, 2-3 দিনের চাকরি দিত, এটা ইতিহাসে কেরকম হয়নি। আর আমি সবার জন্য ফিল করা নিজেও একটা এত বড় মাপের প্লেয়ার,
কিছুদিন ছিলেন, তারপরে হয়তো চাকরি করেনি, হয়তো বলরাম স্যার ভিআরএস নিয়েছিল, তারপরে ওনারও মনে হলো ভিআরএস নিয়েছিলেন, আপনারা হয়তো জানতে পারবেন। তারপরে টাটা ফুটবল আপনি রতন টাটা করেছেন, ভালো দ্য বেস্ট একাডেমি, ওখানে তো বড় বড় প্লেয়াররা জানেন গেছে, ওখানে ছিল 5-7 বছর, ওখানেও ছাড়তে চায়নি, ওখানেও ভিআরএস নিয়েছিল। বলছে স্যার ইউ বেটার স্টে ফর আদার 2-3 ইয়ার্স, ওনাকে এক্সটেনশন দিয়েছিল। বলছে যে আপনি মানে এত ভালোবাসতেন ওনাকে, উনি না বললো না আমি অনেক দিন করেছি কিন্তু আপনাকে ফ্রি অ্যাডভাইস দেবো আপনাকে। রতন টাটাকে বললো যে ওনারা এত খুশি হয়েছিলেন ওনার কোচিং বা এতে। আর বলছি ওনার কিছু অজানা কাহিনী, যেটা মানে সাধারণ মানুষের থেকে হয়তো সাধারণ মানুষ কোনো দিন জানতে পারেনি জিনিসটা, হয়তো সেটাকে মানুষের চোখে আসতে দেওয়া হয়নি, এরকম কোনো কাহিনী, সেটা খেলার জীবনের বা হ্যাঁ না খেলার ইয়েতে মানে খেলোয়াড় জীবনে বা কোচিং লাইফের এরকম কোনো মুহূর্ত আগে তো আমি ইস্টবেঙ্গল ক্লাবের ওটা বলেছি নিশ্চয়ই, যখন বিএনআর খেলতে আপনাকে বলেছি নিশ্চয়ই, ওটা তুলেছেন লাস্ট, যেটা যে ইস্টবেঙ্গল যখন বিএনআর ক্লাবে খেলতো, ইস্টবেঙ্গল ভার্সেস বিএনআর যে ম্যাচটা হয়েছিল, সেখানে হাফ টাইম অবধি কেউ 50-60 মিনিটে গোল করতে পারেনি। তারপরে উনি একটা ট্যাকেলে পড়ে যায়, তারপরেই ওনাকে মানে বিএনআর ইস্টবেঙ্গল ক্লাব গোল করে জিতেছিল। এটা বড় বড় হেডলাইন ছিল তখনকার কাগজে, মানে এত কিময় প্লে। তারপর তো সারা দেশ বিদেশে গেছে, আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখনও গেছে, এখান থেকে আর্সেনাল ক্লাবে ভিজিট করেছে। ওনার এক কথায় তখন তো জার্মানি গেছে ট্রেনিং করা, উনি তো অলরেডি জার্মানিতে ইন্ডিয়া টিমের কোচ, আর্সেনাল ক্লাবে দেখে এসছে। তারপরে ওখানে জার্মান ডালমিয়া খুব ভালোবাসতো, যখন এমনি টাটার কাজে সিঙ্গাপুর গেছেন, ওখান থেকে মেলবোর্ন গ্রাউন্ডে ডাইরেক্ট চিঠি লিখেছে। মেলবোর্ন গ্রাউন্ডের ওখানে যে প্রেসিডেন্ট ওনাকে রিসিভ করেছিল, মেলবোর্ন গ্রাউন্ডটা ভালো করে ঘুরিয়ে এনেছিল। হ্যাঁ, দিস আর দ্য থিংস মেমোরেবল ডে। আর ওনাকে সারা রেসপেক্টেড, এত বড় মাপের লোক ছিল, এখনও ভেটারেন ক্লাবে নিয়ে যায়, যে আমরাই যেতে দিই না, যাতে রাত্রি হয়ে যাবে লেন বলতে পারবো না সবার কি, আমাকে কিন্তু সবাই একটু অন্যরকম চোখে দেখে। আর যে উই আর থ্যাঙ্কফুল টু রেলওয়েজ, যে সব দিক থেকে ওরা এত কেয়ার নেয়, যার জন্য বাবার ও যেটা বলছে সেটা ঠিকই, যারা নিডি তাদের জন্য বাবার মানে ফিনান্সিয়াল বলো হেলথ ওয়াইজ বলো কোনো প্রবলেম হয়নি আজ অবধি, বিকজ মানে ওরা অলওয়েজ এত ভালো কেয়ার বাবাকে নেয় এবং ভীষণ সম্মান দেয়। মানে বাবা যখনই শরীর খারাপ হয়, এখন লাস্ট 2-3 ইয়ার্স তো ফ্রিকোয়েন্টলি বাবাকে হসপিটালাইজ করতে হয় ওখানে, মানে জাস্ট বাবাকে আমরা নিয়ে যাই, যেই শুনে একদম ডাইরেক্ট জিএম এবং যে বড় বড় লেভেলের সঙ্গে সঙ্গে ফোন করে, সবাই দৌড়ে চলে আসেন বাবাকে দেখতে, মানে সেটা দারুণভাবে বাবাকে ওরা কেয়ার নেয় এবং ওরাও হ্যাঁ করেছেন। এবং যে বর্তমান আমাদের রাজ্য সরকারও কিন্তু বাবার খোঁজ খবর ইদানিং দিদি পাঠিয়েছিলেন আমাদের এখানে, অরূপ রায় যে মন্ত্রী আছেন উনি করেন, বাবাকে রেসপেক্টটা বাবা প্রচুর পেয়েছে বাবার, সেটা জাস্ট বিকজ অফ হি সাচ এ মানে গ্রেট হিউম্যান বিং। মানে প্লেয়ার তো তোমরা বলবে সবাই যেরকম, আমি তো জানি না, বাবার খেলাও দেখিনি, কোচিংও খুব কমই স্মৃতি আমার, কিন্তু মানে সাচ এ গ্রেট হিউম্যান বিং। আর একটা জাস্ট কথা, যাই না তোমরা এটা ইনক্লুড করবে কিনা, ওই যে বাবা সবার জন্য যে করার কথা বলছে, ওই যে চাকরি দেওয়া, এটা তো ঠিক আছে, ওরা ডিজার্ভ করতো, বাবা চাকরি দিয়েছে। ক্লাস 4 স্টাফ বা যারা এরকম, যেমন ধরো বিএনআরে একটা বিএনআর ময়দান আছে তোমাদের ময়দানে, এখন আছে, এখনও বোধহয় আছে, তো ছোটোবেলায় সেখানে আমরা অনেক যেতাম, সেখানে যারা ওই এইগুলো ছিল মালি যেরকম, ওরা তো জাস্ট কন্ট্রাকচুয়াল বেসিসে থাকতো। বাবা কিন্তু ছাড়ার আগে একদম জিএমকে বলে ওখানে যারা ছিল, যাতে তাদের মানে যে ধরো অনেক বয়স হয়ে গেছে, তাকে তো আর তখন চাকরি দেওয়া যাচ্ছে না, তার ছেলেকে এবং বা আর যাদের চাকরি দেওয়া গেছে তাদের, এবং যখন টিএফএতে যাচ্ছে যাদের কিচেন স্টাফ ছিল, তারাও সব যত বাবার আগেও যারা ডাইরেক্টর ছিলেন সবারই ওরম ছিল, 2 বছরের কন্ট্রাক্ট হতো একবার, তারা তো দেয়ার সো নিডি, মানে 2 বছরের পরে তারা কি করবে জানে না, এরকম। বাবা কিন্তু নিজে থেকে, অরুণ নারায়ণ সিং ছিলেন বাবার মানে বস, মানে অরুণ নারায়ণ সিং ডাইরেক্ট রিপোর্ট করতেন রতন টাটাকে, তো অরুণ নারায়ণ সিংকে ধরে করে ওনারাও ভীষণ বাবাকে ভালোবাসতেন। ওদের পার্মানেন্ট শুধু করা নয়, ওদের টাটা স্টিলের এমপ্লয়ি করে দেয়, যার জন্য ওদের চোখে বাবা ওয়াজ লাইক এ গড। ওই যে যারা কিচেন স্টাফ হতো বা তোমার যারা তোমার সুইপার বা এরকম ছিল, মানে শুধু যে প্লেয়ার্সদের বাবা করেছিল, প্লেয়ার্সরা তো দে ডিজার্ভ, যেমন এর ধরো তোমার ওয়ার্ল্ড কাপের একটা আছে রিপ্রেজেন্ট করছে, ন্যাশনাল চ্যাম্পিয়ন, এখানে না পেলে অন্য জায়গায় পেতো, আরও যারা প্লেয়ার তারা ওখানে। কিন্তু এই যে মানুষগুলো নিচু তলার, সবাই তো এদের কথা ভাবে না, এই যে বাবার ফিলিংটা এদের প্রতি জাস্ট অ্যামেজিং, মানে এর জন্য বাবা একটা কী বলবো, জাস্ট গডলি ম্যান। তো আপনারা দেখলেন অরুণ ঘোষের জীবনের কিছু অজানা কাহিনী।
তো আপনারা এখন দেখছেন IFA টিভি, আপনাদের সঙ্গে আমি অর্কদীপ্ত, আর ক্যামেরার পিছনে আছে অরিজিৎ। নমস্কার। কোচ আব্দুল রহিমের ওপর সিনেমা হলে আসতে চলেছে একটি সিনেমা, সেটির নাম ময়দান। সেই সিনেমাতে অরুণ ঘোষের চরিত্রে অভিনয় করেছে আমান মুন্সি। আজ আমাদের সঙ্গে রয়েছে আমান মুন্সি। তো তার মুখ থেকে শুনে নেব আমরা অরুণ ঘোষের জীবনের কিছু কাহিনী। আমরা সকলেই জানি যে তুমি যে সিনেমাটা আসতে চলেছে ময়দান, তাতে অরুণ ঘোষের চরিত্রে অভিনয় করেছো। অরুণ ঘোষ একজন কিংবদন্তি ফুটবলার এবং কোচ। তার চরিত্রে অভিনয় করার জন্য তুমি তাকে নিয়ে কী কী রিসার্চ করেছিলে সিনেমাটা করার আগে? ফার্স্ট অফ অল ইটস বিন আ গ্রেট এক্সপিরিয়েন্স আমি বলবো, আর থ্যাংক ইউ ওনাকে যে আমি ওনার রোলটা প্লে করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আর রিসার্চ বলতে ইট ওয়াজ টোটালি ডিরেক্টরস কল, বিকজ ও আমাকে এই ক্যারেক্টারে ঢুকিয়েছে, ইটস কমপ্লিটলি হিজ ক্রেডিট। আর অমিত শর্মা, যখনই আমি এটা ছোটো একটা গল্প বলি অমিত শর্মা ওনার ব্যাপারে, আমি অরুণ ঘোষের ব্যাপারে পরে বলছি। যখন আমরা শর্ট দিতাম, হি গট সাচ পোটেন্সিয়াল। ও 5 মিনিট নিত প্রত্যেকটা শটের আগে, অ্যান্ড হি ইজ টু ডু কাউন্সিলিং ক্যারেক্টারের মধ্যে ঢোকার জন্য। ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স অবভিয়াসলি। অ্যান্ড অরুণ ঘোষের ব্যাপারে রিসার্চ, হি ওয়াজ আ টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার, আর স্টপার খেলতেন উনি। আমার খুব প্রিয় জায়গা, আমি নিজে ফুটবল খেলি, আমার নিজেরও খুব ভালো লাগে। বাস দ্যাটস ইট। যে সিনেমাটা হয়েছে ওটা তো ইন্ডিয়ান ফুটবল নিয়ে। এবার ওখানে অনেক পরিচিত মুখ ছিল যাদেরকে কাস্টিং করা যেত, কিন্তু অরুণ ঘোষের চরিত্রে তুমি কেন, মানে তোমাকেই কেন কাস্টিংটা করা হলো? কাস্টিং একটা বড় রোল ইন্ডাস্ট্রিতে। ওরা কাস্টিংটাকে খুবই সেন্সিটিভ অ্যান্ড মাইনরলি করে। তো ওরা জেনারেলি আমার এই ছবিটাতে আই হ্যাড টু প্লে ফুটবল মোর দ্যান অ্যাক্টিং, অনেস্টলি বলছি তোমাদের আমি। তো যেহেতু ফুটবল পার্টটা অনেক বেশি দেখানো হয়েছে সিনেমাতে, তাই জন্য আমি ফুটবল খেলতে পারি টুকটাক একটু আর কি। তো তাই জন্য আমাকে কাস্টিং করা। অ্যান্ড আমার লুকটাও প্রচণ্ড আর কি ওই 1962 অরুণ ঘোষের সাথে খুব ম্যাচ করে। আর কাস্টিংয়ে নিয়ে একটা গল্প বলি, আমি তো ফুটবল খেলি, তো এই সিনেমা ডেটস এগুলো খুব হ্যাম্পার করছিল আমার প্র্যাকটিসে। তো আমি ডাইরেক্ট বাবাকে এসে বলেছিলাম আমার একটা বম্বের ছবি এরকম পেয়েছি, আমি করবো না বাবা, আমার প্র্যাকটিস হ্যাম্পার করবো। তো বাবা বলেছে যে কেন করবি না, তুই কি জানিস এই অরুণ ঘোষ কে ছিলেন? দেন হি স্টার্ট ন্যারেটিং মি যে ওনার লাইফ, ওনার প্লে স্টাইল অ্যান্ড ওনার চেহারাটাও খানিকটা আমার মতন ছিলেন ওই টাইমে। এই জিনিসটাই আমাকে করতে আরও আগ্রহ বাড়িয়েছে এই ক্যারেক্টারটা। আচ্ছা, তুমি সিনেমাতে অরুণ ঘোষের চরিত্রে অভিনয় করেছো, তো তুমি নিজেও একজন ফুটবলার, তুমি কলকাতা মডার্নের অনেক ক্লাব খেলেছো। এবার অরুণ ঘোষও মানে একজন কিংবদন্তি ফুটবলার, তো তার চরিত্রে অভিনয় করতে গিয়ে তুমি কি কি জিনিস শিখেছো, বা প্লেয়িং স্টাইল বা এইসব নিয়ে তুমি কি কি নতুন নতুন জিনিস শিখেছো? অরুণ ঘোষ যতটা, আমি তো দেখিনি ওনার খেলা, আমি যতটা শুনেছি হি ওয়াজ আ ভেরি টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার। উনি বেশি ট্যাকেলের জায়গায় বেশি মানে বল অ্যান্টিসিপেট করা, ভালো ডিস্ট্রিবিউট করা, এরম ফুটবল ছিল। ওনার পাশে জার্নাল সিং ছিলেন, তো রহিম সাহেব ওরমভাবেই মানে খেলাতেন যে জার্নাল সিংকে একটুখানি পেছন থেকে আর অরুণ ঘোষ একটু আগে থেকে যাতে ডিস্ট্রিবিউটটা করতে পারে। তো আর তখনকার টাইমে আমি একটা জিনিস বলবো, তো ফুটবল ওয়াজ ভেরি টাফ, বিকজ এখনকার যেরকম আধুনিক বুটস, বল, তারপরে জার্সি ব্যান্ড সব কিছু, তখনকার টাইমে অনেক কি ডিফারেন্ট ছিল। তখনকার টাইমে যে বুটটা, ওই বুটটার এক একটা ওজনে 2 কেজি করে ছিল। ওই বলটা ছিল পুরো চামড়ার বল, বৃষ্টিতে ভারী হয়ে যেত। তো দ্য ফুটবল ওয়াজ আ বিট টাফ বলতে পারবো এই সেন্সে। আর শিখেছি, খুব ডিসিপ্লিন ছিলেন অবভিয়াসলি। ওরকম ডিসিপ্লিন হতে পারলে তো আমি আর একটু ভালো জায়গায় থাকতে পারি। অ্যান্ড এই তুমি যে সিনেমাটা করছো সেটা হচ্ছে সেই সিনেমাটায় যেটা দেখানো হয়েছে যে এশিয়ান গেমসে ইন্ডিয়া জিতছে এবং তারা চ্যাম্পিয়ন হচ্ছে, মানে সোনাজয়ী দল তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে অত বড় ম্যাচ খেলতে নামার আগে অরুণ ঘোষের মনের অবস্থাটা কীরকম থাকতো, বা সে কীরকম মনের অবস্থা নিয়ে তোমাকে ওই মোমেন্টে মাঠে নামতে হয়েছিল?
কোশ্চেনটা টাফ বিকজ আমি অরুণ ঘোষের ভেতরে নেই। কেমন লাগতো সেটা অরুণ ঘোষই বলতে পারবে অ্যাকচুয়ালি। ওই ইন্ডিয়া জার্সিটা পরে অবভিয়াসলি ফাইনাল ম্যাচ অ্যান্ড একবারই গেছে ইন্ডিয়া। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমি বলতে চাই, সেটা হলো আমাদের ওখানে একটা টানেল সেট বানানো ছিল, হেলসিঙ্কি স্টেডিয়ামে ফাইনাল হয়েছে। তো ওই টানেলটা দিয়ে যখন আমাদের যে প্রপ বলো আর কি, যে ড্রেসটা যেটা ইন্ডিয়ান ড্রেস, মানে সম্পূর্ণ সেই টাইমে ইন্ডিয়ান ড্রেসটা পরে যখন আমি গায়ে দিয়ে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিলো মানে ইট ওয়াজ কাইন্ড অফ ঘুজ বাম্পস, মানে গায়ে কাটা দেওয়ার মতন আর কি একটা ফিলিং। ইন্ডিয়ার জার্সি পরে আমি যাচ্ছি, একটা ফাইনাল ম্যাচ খেলতেছি, যাই হোক আলটিমেটলি তো আমি লোকটা যে প্লে করছি। সো ওটা মানে লার্জার দেন লাইফ একটা এক্সপিরিয়েন্স আমি বলবো আর কি, মানে বলে বোঝানো যায় না। তো উনি কি ভেবেছিলেন মানে এটা তো আলাদা লেভেলের আর কি। তাহলে